আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো ট্রান্সফার মার্কেট গুরু ফ্যাব্রিজিও রোমানো হিয়ার উই গো টাইপের একটা পোস্ট দিয়ে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পেকে কেন্দ্র করে। যদিও আমার কাছে মনে হয় এই জিনিসটা আমাদের সকলেরই জানা, রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে কিলিয়ান এমবাপ্পেকে ঘোষণা করা বা প্রেজেন্ট করার অনেক আগে থেকে আমরা জানি যে এমবাপ্পে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে যাচ্ছেন। আমার কাছে পুরনো এই ফ্যাক্টর পাশাপাশি যে জিনিসটা অনেক বেশি করে ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে শেষ পর্যন্ত কি পরিমাণ অ্যামাউন্ট বেতন নেবেন সে সম্পর্কে জানতে চাই। একই সঙ্গে তার সাইনিং বোনাসটাও জানতে চাই। যেমন ধারণা করা হচ্ছে 2028-29 পর্যন্ত একটা যে চুক্তি করা হবে সেখানে বছরে মাত্র 15 থেকে 20 মিলিয়ন ইউরো বেতন পাবেন এমবাপ্পে। এটাকে মাত্র বলছি, কারণটাও বলে দিই, তিনি কিন্তু প্যারিস সেন্ট জার্মেইতে এর থেকে 3 থেকে 4 গুণ বেশি পরিমাণ বেতন পেতেন। রিয়াল মাদ্রিদের স্ট্রাকচারে তাকে বিশাল পরিমাণ বেতন দেওয়া না হলেও প্রায় 100 থেকে 150 মিলিয়ন ইউরোর একটা সাইনিং বোনাস দেওয়া হবে যেহেতু তিনি ফ্রি এজেন্ট হিসেবে আসছেন। অর্থাৎ এখানে এমবাপ্পের বড় রকমের লস হয়েছে সে জিনিসটা বলার বিন্দুমাত্র সুযোগ নেই। দুই দিক থেকে উইন অ্যান্ড উইন সিচুয়েশন দেখছি। তবে আজকের ভিডিওতে আমি আরও একবার ওই প্রেক্ষাপটটা নিয়ে আসতে চাই যেটাকে কেন্দ্র করে অনেকের কনফিউশন আছে। সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এতটা অসাধারণ খেলছেন, রীতিমতো ব্যালন ডি অর জয়ী বা শর্টলিস্টে থাকার মতো পারফরমেন্স দিচ্ছেন। এমবাপ্পে আসার পরে ফাইনাল থার্ডে ভিনিসিয়াস জুনিয়রের ওই জায়গাটায় ক্ল্যাশ হবে কিনা এটা খুবই আলোচিত একটা বিষয়। দুজন ফুটবলারের হিটম্যাপ দিয়ে যদি শুরু করি, আপনি এই সিজনে ভিনিসিয়াস জুনিয়রের হিটম্যাপ দেখবেন যে হ্যাঁ, ডিবক্সের মধ্যে তার প্রেজেন্স আছে যেহেতু পিওর নাম্বার 9 ছাড়া অনেকগুলো ম্যাচ বা বেশিরভাগ ম্যাচ রিয়াল মাদ্রিদ খেলেছে। তবে তিনি মূলত লেফট উইংয়ের একেবারে টাচলাইন ঘেঁষেছিলেন। আপনি যদি এমবাপ্পের হিটম্যাপটা দেখেন, কাছাকাছি একটা হিটম্যাপ, তবে এমবাপ্পের সেন্ট্রাল জায়গায় মুভমেন্ট করার কিংবা লেফট সাইডের হাফ স্পেসে মুভমেন্ট করার টেন্ডেন্সি আছে। তিনি ডিবক্সে অনেক বেশি ঢুকেছেন, অর্থাৎ ক্লিয়ারলি একজন লেফট উইঙ্গার, একজন লেফট উইং ফরওয়ার্ড এমন একটা পজিশনে খেলতে হবে। এখন অন্য যে কোনো দল হলে আমি হয়তোবা কথাটা বলতাম না, আমি হয়তোবা বলতাম যে এখানে একটা ক্ল্যাশের সম্ভাবনা আছে। তবে ক্লাবটা যেহেতু রিয়াল মাদ্রিদ, কোচটা যেহেতু কার্লো আনচেলত্তি, আমার কাছে মনে হয় এই জায়গা থেকে সম্ভাব্য ক্ল্যাশ এড়িয়ে চলার সামর্থ্য এই কোচের আছে। রিয়ালের এমন সিচুয়েশনে অনেক বেশি করে কমপ্লিকেটেড চিন্তাভাবনা না করে সহজ স্বাভাবিক চিন্তা করার সুযোগ আছে। আমি দুটো ক্লিপের মাধ্যমে দেখাবো কিভাবে ভিনিসিয়াস জুনিয়র এবং আসলে কিলিয়ান এমবাপ্পে একসঙ্গে খেলতে পারেন। যেমন প্রথম ক্লিপটাতে চলে যাচ্ছি। এখানে দেখুন জুড বেলিংহাম যখন বলটা নিয়ে ফরওয়ার্ড মুভমেন্ট করছেন তখন ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো আসলে কোন দিকে মুভ করছেন। এখানে রদ্রিগো একটু বামে সরে গিয়েছেন, অর্থাৎ লেফট সাইডে সরে গিয়েছেন। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র তার সঙ্গে অ্যাডজাস্ট করে ডান সাইডে চলে গিয়েছেন। এই ক্লিপটা দেখানোর মানে হচ্ছে আমরা অনেক সময় একটা ভুল করি, চরম একটা ভুল করি। আমরা মনে করি যে একজন প্লেয়ার লেফট উইঙ্গার হিসেবে শুরু করলে তাকে ওই জায়গায় থাকতে হবে। যেমন লেফট উইঙ্গার হিসেবে ভিনিসিয়াস জুনিয়র সবসময় লেফট উইংয়ে থাকবেন, রাইট উইঙ্গার হিসেবে রদ্রিগো সবসময় রাইট উইংয়ে থাকবেন। বাই দ্য ওয়ে, রদ্রিগো কিন্তু ক্লাব ছাড়তে রাজি নন এবং রদ্রিগো স্টার্টিং লাইনআপে থাকতে পারেন। এক্ষেত্রে আপনি ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় কিলিয়ান এমবাপ্পের কথা চিন্তা করুন। এমবাপ্পে হয়তোবা মিডফিল্ড থেকে বলটা টেনে আনবেন না, তবে তিনি কিন্তু এই দুজনের মাঝখানের এই স্পেসটাতে খেলতে পারেন। লেফট সাইডে ভিনিসিয়াস জুনিয়র একটু সরে খেললে, রদ্রিগো একটু ডান সাইডে সরে খেললে অবশ্যই খেলতে পারেন। এখানে তাহলে জুড বেলিংহামকে পজিশনাল একটু হলেও অ্যাডভান্স রোলটা বাদ দিতে হবে, আর একটু ডিফেন্সিভ রোল প্লে করতে হবে। এমবাপ্পে দুজনের মাঝখানের এই স্পেসটাতে ভালোভাবে খেলতে পারেন। এ কথা বারবার করে বলছি কারণ পুরো সিজন জুড়ে দেখেছি যখন পিওর নাম্বার 9 ছাড়া রিয়াল মাদ্রিদ অনেকগুলো ম্যাচ খেললো তখন ভিনি এবং রদ্রিগো কিন্তু দুজন দুই উইংয়ে পড়ে থাকেননি, বরঞ্চ অনেক সময় একে অপরের কাছাকাছি এসেছেন, পাশাপাশি একে অপরের সঙ্গে খেলেছেন। তাই একই রকমের সিস্টেমে ভিনি এবং কিলিয়ান এমবাপ্পেও লেফট সাইডে একে অপরের পাশাপাশি খেলতেই পারেন। আমরা যদি পরবর্তী ক্লিপটাতে চলে যাই, এখানে দেখবেন যে ভিনিসিয়াস জুনিয়র একটা ড্রিবলিং করে ডিবক্সের মধ্যে ঢোকার চেষ্টা করছেন। এখানে হাই অন দ্য পিচ রয়েছেন বেলিংহাম, তিনি একটু বামে সরে গিয়েছেন এবং রদ্রিগো একটু ডানে তার পজিশনটা ধরে রেখে একাধিক ডিফেন্ডারকে তার দিকে বা কনসেন্ট্রেশনটা তার দিকে রেখেছেন। ভিনিসিয়াস জুনিয়র একটা শট নেওয়ার স্পেস পেয়েছেন। একই রকমের সিচুয়েশন, নট নেসেসারিলি যে ভিনিসিয়াস জুনিয়র লেফট উইঙ্গার মানে একেবারে লেফট সাইডে থাকতে হবে। অনেক সময় কিলিয়ান এমবাপ্পে এখানে বেলিংহামের মতো লেফট সাইডে মুভমেন্ট করলে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু মাঝখানে চলে আসতে পারেন। সংক্ষেপে বলতে গেলে যে প্লেয়ার যে পজিশনে স্টার্ট করুন না কেন, নিজেদের মধ্যে যদি পজিশনাল এই সুইচগুলো করতে পারেন, যেটা ভিনিসিয়াস এবং রদ্রিগো অসাধারণভাবে এই সিজনে করেছেন, তাহলে এমবাপ্পে এবং ভিনিসিয়াস একই একাদশে খেলাটা বড় রকমের কোনো সমস্যা হবে না। তবে উল্লেখযোগ্যভাবে বলবো জুড বেলিংহামকে আরেকটু বেশি ডিফেন্সিভ ডিউটি পালন করতে হবে। ফাইনাল থার্ডে এত প্লেয়ার হয়তো বা রিয়াল মাদ্রিদ আনবে না। একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখবেন যে লেফট সাইডে যদি আপনার কাছে মনে হয় ভিনি এবং এমবাপ্পে অলরেডি অনেক বেশি প্লেয়ার লেফট সাইডের হয়ে গিয়েছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আলফানসো ডেভিস এ লেফট ব্যাক অনেক সময় যিনি কিনা লেফট উইঙ্গার হিসেবেও চলে আসেন মাঠের মধ্যে, ওই প্লেয়ারটাকে আনার জন্য কিন্তু রিয়াল মাদ্রিদ আসলে কাজ করছে। লেফট সাইডে রিয়াল মাদ্রিদ বরং অ্যাটাকিং পাওয়ার আরো অনেক বাড়াতে পারে। আমরা যখন চিন্তা করি ডিফেন্সিভলি কি অবস্থা হবে বা একটা সাইড অনেক বেশি করে অ্যাটাকিং, একটা সাইড একটু দুর্বল হয়ে যাবে কিনা, রিয়াল কিন্তু এত কমপ্লিকেটেড চিন্তা করে না, সোজা সাপটা চিন্তা করে, যেটার উদাহরণ কিন্তু এই ক্লিপগুলোর মধ্যে দেখা যায়। ধন্যবাদ সবাইকে।